প্রথম অঙ্কটা কি ছিল, এটা সেলস ডে বুকের অঙ্ক দিয়েছিল, ঠিক আছে? তো 4 এর 1 সেলস ডে বুক কি দিয়েছিল? কোশ্চেনটা বলেছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার প্রিপেয়ার আ সেলস ডে বুক অফ রাহুল ট্রেডার্স। রাহুল ট্রেডার্স এর একটা সেলস ডে বুক করতে দিয়েছে, ঠিক আছে? তো প্রথমে ডেট বলেছে তিনটে পয়েন্ট বলেছে, 6 নাম্বার দিয়েছিল সেই বছর, এক একটা পয়েন্টের জন্য 2 নাম্বার করে। প্রথম পয়েন্ট বলে 2015 সালে জানুয়ারি 8 একটা বলেছে, জানুয়ারি 15 বলেছে একটা, জানুয়ারি 24 বলেছে একটা। জানুয়ারি 8 তারিখে কি বলেছে? হোয়াইট টি সেন্টার, কাকে মালটা বেচেছি? হোয়াইট টি সেন্টারকে। তো এখানে লিখে নিয়েছি হোয়াইট টি সেন্টার কি বেচেছি ওকে 200 কেজি গ্রিন টি বেচেছি, এক এক কেজির দাম 100 টাকা করে। 200 কেজি গ্রিন টি বেচেছি, এক এক কেজি 100 টাকা করে, তার মানে কত হচ্ছে? 20,000 টাকা। প্রথম রুপিসের ঘরে লিখবো। টেন ডিসকাউন্ট বলে দিল 10%, এই 20,000 থেকে 10% টেন ডিসকাউন্ট বাদ দেবো 2,000 টাকা, 20 থেকে 2 বাদ দিয়ে 18,000 টাকা হলো। এবার সেলস ট্যাক্স দিয়েছে, সেলস ট্যাক্স হলে ভ্যালুটা বেরিয়ে যাবে 5% 900 টাকা, 18,000 এর সঙ্গে 900 টাকা যোগ করে 18,900 টাকা। তো প্রথম পয়েন্টটা হয়ে গেল হোয়াইট টি সেন্টার, ঠিক আছে? এবার 15 তারিখ কি বলেছিল? ব্ল্যাক টি কোম্পানি, ব্ল্যাক টি কোম্পানিকে কি বেচেছিলাম? 150 কেজি স্পেশাল কোয়ালিটির টি বেচেছিলাম 160 টাকা করে। 150 ইনটু 160 করে হলো 24,000 টাকা। টেন ডিসকাউন্ট তো হবে 5% টেন ডিসকাউন্ট লেস হবে, 24,000 5% করে 1200 টাকা হলো, বাদ দিয়ে হলো 22,800 টাকা। এবার অ্যাড করেছি কি? সেলস ট্যাক্স 6% বলে দিয়েছিল এখানে, এই কেসে সেলস ট্যাক্স 6% ছিল, তো 22,800 6% করে 1368 হলো। এবং প্যাকিং করতে হবে, তারপর ওকে মালটা পাঠাবো। প্যাকিং করলে খরচাটা বেরিয়ে যাবে 50 টাকা, প্লাস টোটাল তিনটে প্লাস করে হলো 24,208 টাকা, ঠিক আছে? হ্যাঁ 24 তারিখ কি বলেছে? 24 তারিখ বলেছে, 24 তারিখ কাকে মাল বেচেছি? রেড টি লিমিটেড, রেড টি লিমিটেডকে মাল বেচেছি। কি বেচেছি? 100 কেজি হার্বাল টি বেচেছি, 100 কেজি হার্বাল টি বেচেছি কত টাকা? 4,000 টাকা। 4,000 টাকা করে না, 4,000 টাকায়, ঠিক আছে? 100 কেজি হার্বাল টি টোটাল 4,000 টাকা নিয়েছি, 4,000 টাকা দাম। এর থেকে ডিসকাউন্ট হবে, টেন ডিসকাউন্ট 5%, বাদ দিয়ে কত হবে? 3,800 হয়ে গেল, সব শেষ। আর যেহেতু এটা সেলস ডে বুক, সেল তো ক্রেডিট হয়, তাই এখানে দেখাতে হবে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট টোটাল এত টাকা, ব্যাস এই হচ্ছে ব্যাপার, আর কিছু নেই। তাহলে প্রথমে দেখে নিই, প্রথমে লিখতে হবে ইন দা বুকস অফ কোম্পানির নাম মানে রাহুল ট্রেডার্স, সেলস ডে বুক, ডেট, পার্টিকুলারস, ইনভয়েস নাম্বার, লেজার ভ্যালু, রুপিস, ব্যাস এই হচ্ছে অঙ্ক, শেষ হয়ে গেল সেলস ডে বুক। আচ্ছা আমাকে বল যে এইটা কি হবে? একটা এসএকিউ দিয়েছিল 2016 সালে, গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার। বলছে গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার, ফায়ার অ্যাকাউন্টে তুমি কি কি করবে? ফায়ার অ্যাকাউন্টে কোথায় যাবে? ডেবিট। বলছে গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার 10,000 টাকা, কিছু বলে না, কিছু বলেনি। তাহলে বলছে এটা এসএকিউ দিয়েছিল, পরীক্ষা এসএকিউ দিয়েছিল 2016 সালে। বলে তুমি কি দেখা ফায়ার অ্যাকাউন্ট কোথায় দেখাবে? বলবে গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার হয়েছে, তাহলে পারচেজ থেকে লেস করতে হবে, পারচেজ থেকে লেস করতে হবে, মানে এর মানে লিখবি ট্রেডিং অ্যাকাউন্টে পারচেজ থেকে লেস করতে হবে, এর মানে লিখবি ট্রেডিং অ্যাকাউন্টে পারচেজ থেকে লেস করতে হবে। এবং যত টাকা অ্যাকচুয়াল লস হয়েছে, যত টাকা অ্যাকচুয়ালি লস হয়েছে, মানে অ্যাকচুয়াল লস তো এখানে 10,000, এই কেসে 10,000 টাকায় না, 10,000 টাকা বলে 10,000 টাকা অ্যাকচুয়াল লস হয়েছে, এই যত টাকা অ্যাকচুয়াল লস হয়েছে সেটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ডেবিটে অ্যাবনরমাল লস বলে দেখাতে হবে 10,000 টাকা, ঠিক আছে? এবার আমি একটা বলে দিচ্ছি, এখানে বলেনি, যদি বলতো 10,000 টাকা 6,000 টাকা পাওয়া গেছে, তাহলে 6,000 টাকা হয় দেখাতাম ব্যালেন্স শিটের অ্যাসেট ইন্স্যুরেন্স ক্লেম, তাহলে বাকি 4,000 টাকা অ্যাকচুয়াল লস হতো, সেটা পিএল এর ডেবিটে 4,000 টাকা। তো বুঝতে পারলি তো? একবারটি দিয়েছিল একবার, দিতেই পারে, ঠিক আছে? ব্যালেন্সটা করছি, ঠিক আছে? তো প্রথমে তো লিখতে হয় ইন দা বুকস অফ ডট ডট ডট, তারপর ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অন 31/3/16, ঠিক আছে? তো ট্রায়াল ব্যালেন্সে প্রথমে লিখো সিরিয়াল নাম্বার, নেমস অফ অ্যাকাউন্ট, লেজার ভ্যালু, রুপিস ডেবিট ক্রেডিট। তো কোশ্চেনে ট্রায়াল ব্যালেন্সে যা যা নাম বলেছিল, যা যা আইটেম বলেছিল, ঠিক আছে? তো কি বললাম বুঝতে পারছিস তো? যা যা আইটেম বলেছিল সব কটা আইটেম টুকে নিয়েছি, যে কটা আইটেম বলে সব কটা আইটেম টুকে নিয়েছি। এবার আমাকে বলতে হবে, আমি জিজ্ঞাসা করছি, তোরা বলবি দেখ ফার্নিচারের টাকাটা আমি ডেবিটে লিখেছি, বল। আমি 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 তো একটু বলেছিলাম, তো আর বলে দিচ্ছি, CLEAR, ERA থাকলে হয় ডেবিট, ঠিক আছে? তো CLRR এই তিনটে হলে হয় ক্রেডিট। E মানে এক্সপেন্সেস, A মানে অ্যাসেট, ঠিক আছে? এগুলো ডেবিট হবে। C ক্যাপিটাল, L লাইবিলিটি, R ডেবিট, ঠিক আছে? এগুলো ক্রেডিট হবে। তো বল ফার্নিচার ডেবিটে লিখেছি, কারণটা কি? কারণ হলো অ্যাসেট, ফার্নিচার অ্যাসেট তাই ডেবিট, ঠিক আছে? তো
আচ্ছা ক্যাপিটাল তো কেইটি হয়, ঠিক আছে, দেন ক্যাপিটাল কেইটি লেখা আছে। ডেটার্স কেন অ্যাসেট ডেবিট, দেখ এখানে কি লেখা আছে ওপেনিং স্টক। আগের দিন বলেছিলাম ওপেনিং স্টকটা কেন ডেবিট করেছি, কি জন্য, এক্সপেন্সেস বলে, ঠিক আছে। কেইটাসটা কেন ক্রেডিট করেছি, লাইবিলিটি বলে। ট্রেড এক্সপেন্সটা ডেবিট করেছি, তো বলে দিচ্ছি এক্সপেন্সেস। সেলস কেন ক্রেডিট করেছি, ইনকাম মানে রেভিনিউ বলে। ওয়েজেস কেন ডেবিট করেছি, এক্সপেন্সেস। আচ্ছা মেশিনারি কেন ডেবিট করেছি, অ্যাসেট। পারচেজ কেন ডেবিট করেছি, এক্সপেন্সেস। ওয়াইফ লোন টু দা বিজনেস এটা কেন ক্রেডিট করেছি, লাইবিলিটি। ডিসকাউন্ট অ্যালাউড কেন ডেবিট করেছি, এক্সপেন্সেস। ড্রয়িংস কেন ডেবিট করেছি, এক্সপেন্স না বলবি ক্যাপিটাল কমছে, ক্যাপিটাল তো ক্রেডিট, ক্যাপিটাল কমছে তাই ডেবিট। আর মোটর ভ্যান অ্যাসেট, ঠিক আছে, তো হয়ে গেল। টোটাল করে দিলাম, দেখ টোটাল করে দিলাম, ডেবিট সাইড টোটাল করলাম 11,88 কে এই দিকে টোটাল করলাম 11,88, ঠিক আছে। এখানে তুই দেখি ভালো করে দেখ, এখানে স্টক ছিল প্যাকেটে 31,17 মানে ক্লোজিং স্টক ছিল, এটা নেই, ক্লোজিং স্টক নেই। আমি কি বলেছিলাম লাস্ট ক্লাসে বলেছিলাম বা আগে অনেকবার বলেছিলাম, পারচেজের সঙ্গে অ্যাডজাস্টের কথা লেখা থাকলে ক্লোজিং স্টক নিতে হবে, র ম্যাটেরিয়াল কনজিউম থাকলে নিতে হবে, কস্ট অফ গুডস সোল্ড থাকলে ক্লোজিং স্টক নিতে হবে, ঠিক আছে। কিছুই নেই ক্লোজিং স্টক নেই, ঠিক আছে। আচ্ছা এবার দেখ ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অঙ্কটা করব 4 এর 2 এর অর, ঠিক আছে। তো কোশ্চেন পড়ছি, বলছে ফ্রম দা গিভেন রিসিপ্টস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ ক্যালকাটা রিক্রিয়েশন ক্লাব এন্ড আদার ইনফরমেশন প্রিপেয়ার অ্যান ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, ঠিক আছে, ফর দা ইয়ার এন্ড 31 ডিসেম্বর 2015। তো তোকে রিসিপ্টস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়েছে, এখানে তোকে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার করতে বলেছে। তোর সামনে তিনটে অ্যাডজাস্টমেন্ট তুলে ধরেছে, ঠিক আছে। তো অঙ্কটা করা যাবে। আমি আগের দিনও বলেছিলাম বারবার করে, রিসিপ্টস এন্ড পেমেন্ট অ্যাকাউন্টের যে ওপেনিং ব্যালেন্স দিয়ে ট্রু ব্যালেন্স বিএফ ইন হ্যান্ড মানে ক্যাশ ইন হ্যান্ড আর অ্যাট ব্যাংক মানে ক্যাশ অ্যাট ব্যাংক, এগুলো কাজে লাগে না, কাজের জিনিস না এইগুলো। ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাংক ব্যালেন্সে চলে যায়, এখন কাজে লাগবে না, হয়ে গেল। অ্যাসেট লাগবে না। তারপরে সাবস্ক্রিপশন, ভালো করে বুঝতে হবে সাবস্ক্রিপশন কি বলেছে। এখানে 15 সালের দিয়েছে, 16 সালের দিয়েছে, 17 সালের, 3 বছরের সাবস্ক্রিপশন দিয়েছে, তাই তো, 3 বছরের সাবস্ক্রিপশন দিয়েছে। তো আমি শিখিয়েছিলাম কি করে করতে হবে, এখানে আমি করেছিলাম, দেখ আমি একটু রাফ করে দিচ্ছি আমি কিভাবে করেছিলাম। আমি দেখ ভালো করে শোন, আমি কি করেছিলাম আমি একটু তোকে বুঝিয়ে দিই। আমি এবছর ভালো করে, এটা কি রিসিপ্টস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়েছে, তার মধ্যে রিসিপ্টস এন্ড পেমেন্ট অ্যাকাউন্টে কি দেখাচ্ছে, রিসিপ্ট থেকে 15 সালের টাকা পেয়েছি, এটা তো 16 সালের টাকা পাবোই, আবার পরের বছরের টাকাও পেয়েছি, মানে টোটাল কত টাকা পেয়েছি এবছর, 15, 16, 17 তিনটে মিলে কত টাকা পেয়েছি বল, 20,000, 1 লাখ আর 20,000। আমি জাস্ট দেখাচ্ছি 20,000, 1 লাখ আর 20,000, টোটাল কত পেয়েছি, 1,20,000 করে 1,40,000 টাকা টোটাল পেয়েছি। এই বছর টোটাল 1,40,000 পেয়েছি, তার মধ্যে মানে 15 সালের টাকা পেয়েছি কত, 20,000 টাকা। 15 সাল না 15 সাল করবো না, সরি 14 সালের ছিল। দেখ ওরা কেমন সাজিয়েছিল তো বোঝাতে হবে। 14 সালে 20, 15 সালের কত 1 লাখ, আর 16 সালের কত 20, তাই তো। তো আমি এই বছর 1,40,000 টোটাল পেয়েছি, তার মধ্যে এই 20,000 টাকাটা কোন বছরের, আগের বছরের টাকা, এটা নেব না, মাইনাস করলাম। আর এই 20,000 কোন বছর, 16 সাল, পরের বছর, এটাও তো নেব না। তার মানে 1,40,000 থেকে 20,40 বাদ দিলে আলটিমেটলি কোন টাকাটা নেওয়া উচিত, 1 লাখ টাকা। তার মানে আমি যে সাবস্ক্রিপশনটা এখানে লিখবো কোন টাকাটা লিখবো, কারণ কোন প্রশ্ন করতে স্যার 14 আছে, 15, 16 আছে, কোন টাকাটা নেব। অনেকে বলবে না আমি তো 15 অঙ্ক করি, 15 টাকা নেব, কিন্তু কারণটা বুঝতে পারলি কেন 15 টাকাটা নেব, কারণটা বুঝতে পারলি এটা কারণ, অরিজিনাল লজিক, এটা লজিকে যদি আমি বলি তাহলে 1 লাখ টাকা কেন নেওয়া হচ্ছে সেই 1 লাখ টাকা বললাম। অনেকে বলবে যে না তুমি তো 15 সালের অঙ্ক করছো, তুই 15 সালের টাকার 1 লাখ ধরে নিয়ে নাও, কিন্তু এর পেছনে কারণটা কি, লজিক আছে তো না। আমি এই বছর টোটাল 1,40,000 পেয়েছি, যার মধ্যে পরের বছরের টাকাও পেয়েছি, আগের বছরের টাকা পেয়েছি, কেন আমি এগুলো নেবো, আমি এই বছরের কাজটা করবো, তাই না। তাহলে এখানে লিখবো কি, বাই সাবস্ক্রিপশন 1 লাখ, মাথায় রাখলাম কি বলেছিলাম, বাই সাবস্ক্রিপশন 1 লাখ টাকা। এবার অ্যাডজাস্টমেন্ট করব, ভালো করে বুঝিস, কিন্তু দেখ যে যত ভালো করে বুঝবি সে তত ভালো করে করতে পারবে অঙ্ক। সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং ফর 2015, তাই তো, তাই আছে তো, মানে এই বছরে কত বাকি রেখেছি, আউটস্ট্যান্ডিং মানে বাকি, এই বছর বাকি রেখেছি 20,000 টাকা। আমি বলেছি এই বছরের বাকি হলে নেব, তাহলে যোগ দিয়ে কি করব, আউটস্ট্যান্ডিং, যোগ দিয়ে কি লিখবো, আউটস্ট্যান্ডিং 2015 সাল কত, 20,000 টাকা। আর কি বলেছে
এন্ড বলেছে আর বলে নি বলে সাবস্ক্রিপশন রিসিভড ইন কত বলে ডেটটা দেখতো 2014 ফর দা ইয়ার 2015, ঠিক আছে। 2015 সালে সাবস্ক্রিপশনটা তুই 2014 সালে মানে এই বছর যেটা পাওয়ার কথা ছিল 2015 সালে সাবস্ক্রিপশনটা তুই 2014 সালে পেয়ে গেছিস, বেশ তো বুঝতে পারছিস। আমরা 15 সালে অঙ্ক করছি, এই বছর যেই টাকাটা পাওয়ার কথা ছিল সেটা কোন বছর পেয়ে 14 সালে পেয়ে গেছিস। মানে আমি আবার বলছি এই বছর আমার যেই টাকাটা পাওয়ার কথা ছিল সেটা আমি আগের বছর পেয়ে গেছিলাম, আগের বছর অ্যাডভান্স ছিল, তা এই বছরে কি সেটা সত্যি অ্যাডভান্স? এটা এই বছরের টাকা, টাকাটা কোন বছরে? এই বছরের টাকা। 15 সালের টাকা 14 সালে পেয়ে গেছিলাম, টাকাটা কোন বছর? 15 সালে। তাই নিব যোগ করব, তাহলে কি লিখবো? অ্যাডভান্স রিসিভড ইন অ্যাডভান্স লেখ বা অ্যাডভান্স লিখলেও হবে, অ্যাডভান্স লিখলেও হবে। অ্যাডভান্স কত লিখবি? কোন সালে লিখবি অ্যাডভান্স? 2015 অ্যাডভান্স ফর 2015 এরকম লিখতে পারিস, অ্যাডভান্স ফর 2015। বা তুই একটু ঘুরিয়ে লিখতে চাস যে না কোন সালের টাকাটা পেয়েছি, মানে 15 সালের টাকাটা 14 সালে পেয়েছিলাম, 15 সালের টাকা 14 সালে পেয়েছিলাম, আমি অ্যাডভান্স ফর 2015 এটা লিখলেও হবে, ঠিক আছে। ঠিক আছে, তো এরকম লিখতে পারিস, কোনো ব্যাপার না। কত? 10,000 টাকা, 1,30,000 টাকা হয়ে গেল। ইনকাম এন্ড এক্সপেন্ডিচার হয়ে গেল, মানে এটা হয়ে সাবস্ক্রিপশনটা হয়ে গেল। তারপর কি বলেছিল? ডোনেশন। এখানে লেখ বাই ডোনেশন, 60% ক্যাপিটালাইজেশন 40% বাই ডোনেশন দাঁড়া আরে দাঁড়া না, আমি বলছি তো বাই ডোনেশন কত? 60,000 টাকা। ইনআই লিখবো 60,000 টাকা, ঠিক আছে। তো অ্যাডজাস্টমেন্ট বলেছে 40% ক্যাপিটালাইজ, মাইনাস করব ক্যাপিটালাইজ 40%, তাহলে 60,000 40% করলে কত হবে? 24,000 টাকা। তাহলে বাই দিয়ে হলো 36,000 টাকা। এইভাবে দেখাতে হবে, একদম এরকম করে দেখাতে হবে, ঠিক আছে। তারপর বলছে অ্যাডমিশন ফিস কিছু বলেনি, তাহলে ডাইরেক্ট বসিয়ে দেবো। মনে করছি অ্যাডমিশন ফিস পুরোটাই রেভিনিউ। এবার তুই যদি মনে করিস না স্যার এই অ্যাডমিশন ফি আমি ক্যাপিটালাইজ করবো, তাহলে নেবো না এখানে, এটা পুরোপুরি নিজের অ্যাজাম্পশন, ঠিক আছে। অ্যাডমিশন ফিস কত? 20,000 টাকা। দেখ বাই অ্যাডমিশন ফিস 20,000 টাকা। ইন্টারেস্ট ব্যাংক ডিপোজিট লিখে দে, বাই ইন্টারেস্ট ব্যাংক ডিপোজিট 7,000 টাকা। আর কি? বাই সেল অফ ওল্ড নিউজ পেপার 3,000 টাকা। ঠিক আছে, হয়ে গেল। এবার এই সাইডটা করব, এক্সপেন্ডিচার সাইডটা করব, ইনকাম সাইড কমপ্লিট। দেখ কি ছিল অঙ্কটা তোকে এরকমই পাবি পরীক্ষায়, তো সত্যি কথা দেখ বেসিক্যালি একদম খুব ইজি কোশ্চেন সেট করবে। অসুবিধা হচ্ছে করতে? খুব অসুবিধা হচ্ছে? কিছু নেই কিন্তু, তবে ফাইনাল অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে নিস, ঠিক আছে। স্যালারি কোনো এক্সেসমেন্ট ছিল না, একটু স্যালারি 45,000 টাকা। তারপর কি বলেছে? টু রিপেয়ার 15,000 টাকা, ঠিক আছে। তারপর কি বলে দেখ এক্সপেন্ডিচার স্পোর্টস ইকুইপমেন্ট, এটা আসে না, স্পোর্টস ইকুইপমেন্ট অ্যাসেট এটা আসবে না, কি আসবে? এর উপর ডেপ্রিসিয়েশন আসবে। একটু তোকে একটা ভালো কথা বলে দিচ্ছি, শুনে নি। এখানে পেমেন্ট সাইডে স্পোর্টস ইকুইপমেন্ট দিয়েছে, মানে কি বলতে পারবি? এই লাইনটার মানে কি? পেমেন্ট সাইডে স্পোর্টস ইকুইপমেন্ট দেওয়ার অর্থ কি? পেমেন্ট সাইডে স্পোর্টস ইকুইপমেন্ট দেওয়ার অর্থ কি? মানেটা কি বুঝতে পারছিস? পেমেন্ট সাইডে স্পোর্টস ইকুইপমেন্ট দেয়া আছে মানে বলতে পারি এই বছর স্পোর্টস ইকুইপমেন্ট কিনেছি, এটাই, আর কোনো মানে দাঁড়াচ্ছে না, কি বললাম বোঝা গেল? পেমেন্ট সাইডে স্পোর্টস ইকুইপমেন্ট দেওয়ার অর্থ হলো স্পোর্টস ইকুইপমেন্ট কেনা হয়েছে। প্রশ্ন হলো যদি এই ব্যাকেটের ডেট বলেই, তো আমার কোনো কোশ্চেন ছিল না, এখানে ডেট বলেছে, কিছু বলেনি কবে কিনেছে, তাহলে সেক্ষেত্রে তুমি অ্যাজাম্পশন করবে তুমি বছরের শুরুতেও কিনতে পারো, বছরের মাঝেও কিনতে পারো, বছরের শেষেও কিনতে পারো, তিনটেই ঠিক, যে যেটা করবে সেটাই ঠিক, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলি? ওরা বইতে কি বলেছে? ওরা বইতে বলেছে না মনে করছি বছরের মাঝখানে কিনেছে, ঠিক আছে। ওরা মনে করছে এটা বছরের মাঝখানে কিনেছে, তো ঠিক আছে। আমরা দেখবো কি অ্যাজাম্পশন করা যায়। লিখব টু ডেপ্রিসিয়েশন অন স্পোর্টস ইকুইপমেন্ট। to depreciation
ডেপ্রিসিয়েশন অন স্পোর্টস ইকুইপমেন্ট। তো স্পোর্টস ইকুইপমেন্ট কত টাকা কিনেছিলাম? 1.5 লাখ টাকা কিনেছিলাম, তারপর 10%। এখন তুই বলবি স্যার যদি আমি বল না, আমি তিনটে অ্যাজাম্পশনই বলছি। যদি আমি বছরের শুরুতে কিনি তাহলে 1.5 লাখে 10% ডেপ্রিসিয়েশন হয়ে যাবে 15,000 টাকা। 15,000 টাকা স্যার যদি বছরের শেষে কিনি কোনো ডেপ্রিসিয়েশন হবে না, শেষ দিন ডেপ্রিসিয়েশন হবে না। এবার যদি মনে করি বছরের মাঝখানে কিনেছি 6/12, আমি ব্যাটারি লিখে দিলাম অ্যাজিউম পারচেজ, এটা লিখতে হবে না, নাম্বার কাটবে মিডল অফ দা ইয়ার, মানে বুঝতে পারলি কি লিখলাম? এখন তুই বলিস না স্যার আমি এই অ্যাজাম্পশন করবো না, করতেই পারিস, কোনো অসুবিধা নেই, কিন্তু লিখতে হবে তাহলে। তুই যদি মনে করিস বছরের শুরু থেকে লিখবি অ্যাজিউম পারচেজ বিগিনিং অফ দ্য ইয়ার, যদি মনে করিস শেষে তাহলে লিখবি অ্যাজিউম পারচেজ এন্ড অফ দ্য ইয়ার, কথাটা লিখতে হবে না, নাম্বার কাটবে, ঠিক আছে? তো দেখ করে ফেল 1.5 লাখে 10% 15,000, 15,000 আর 7,500 টাকা। বুঝতে পারলি? আমি কিন্তু বলিনি, কিন্তু দেখ আমি পুরো তোদের উপর ডিপেন্ড করবে তুই কি অ্যাজাম্পশন করবি, ঠিক আছে? তাহলে পারচেজ হয়ে গেল, কি ছিল মিসেলেনিয়াস এক্সপেন্সেস, লিখে দে 25,000 টাকা। নেক্সট কি বলেছিল? ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এটাই লাস্ট 5,000 টাকা। হয়ে গেল। আচ্ছা টোটাল কত হচ্ছে বল? 1,30,000 আর 36, 1,66,000, 1,66,000 আর 20, 1,86,000, 1,86,000 আর 10, 1,96,000, তাই তো? আর সারপ্লাস যে 98,500 কত? সারপ্লাস 98,500 টাকা। 98,500 টাকা সারপ্লাস। এখানে লিখবো টু সারপ্লাস এক্সেস অফ ইনকাম, লিখতে হবে কিন্তু কথা বলে দেখে নিন, এগুলো লিখতে হয়। এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, পুরো মাথা মাথায় ঢুকিয়ে নিয়ে সিঙ্গেল এন্ট্রি অঙ্ক করবি, কোনো সন্দেহ নেই। আর ইনকাম এক্সপেন্ডিচার অঙ্ক করবি, এই দুটো অঙ্ক করবি, ডে বুকের অঙ্ক করবি, ট্রায়াল ব্যালেন্স অঙ্ক করবি, ক্যাশ বুকও পেরিয়ে যাবি। কিন্তু বিআরএস এর যদি অসুবিধা হয় বাড়িতে একবার করে দেখে নি, বারবার করবি। সবাইকে বলছি যে পারবি সেও আর ভালো করে দেখবি, কিন্তু বিআরএস এ ভুল হতে পারে। বিআরএস এর ব্যাপারটা কেমন হয় বলতো, ওরা এক একটা পার্ট করবি, একটা নাম্বার পাবি, না অনেকগুলো পয়েন্ট দেবে, তো যে কোনো পয়েন্ট ঠিক সে কোনো পয়েন্টের নাম্বার পাবি। একদিকে হ্যাঁ স্টেপ মার্কিং, একদিকে ভালো, তাই না? বিআরএস এর থিওরিটা পড়ে যাস, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যে অঙ্ক পারবে না, যে অঙ্কের কনফিডেন্স আছে থিওরি পড়ে যাস, কিন্তু অঙ্কগুলোও দেখে যাস। যদি দেখা গেল পরীক্ষা হলে গিয়ে দেখবি যে মনে হচ্ছে সত্যি পারছিস, কেন আনকমন এন্ট্রি দেবে না, জানা এন্ট্রি দেবে, সব জানা এন্ট্রি দেবে, যা করিস তাই দেবে, তার বাইরে একটা কিচ্ছু দেবে না। এরপর একটা সিঙ্গেল এন্ট্রি অঙ্ক দিয়েছিল, এটা হচ্ছে কনভার্সন মেথড, বলেছিল ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাসার্টেড টোটাল পারচেজ বের করতে বলেছিল। তো টোটাল পারচেজ বের করা হলো ক্যাশ পারচেজ প্লাস ক্রেডিট পারচেজ, তাই না? হ্যাঁ, এখানে লিখেছি টোটাল পারচেজ বের করতে বলেছে, এখানে লিখছি টোটাল পারচেজ বের করার ফর্মুলা হচ্ছে ক্যাশ পারচেজ প্লাস ক্রেডিট পারচেজ। ক্যাশ পারচেজ কত বলেছ ওকে? 35,000। ক্রেডিট পারচেজ বের করতে হবে, তাহলে ক্রেডিট পারচেজ বের করবো, বের করে বসিয়ে দেবো, অঙ্ক শেষ। ক্রেডিট পারচেজ একমাত্র ক্রেডিটার্স থেকে বের করতে হবে, ঠিক আছে? তো ক্রেডিটার্স অ্যাকাউন্ট, ক্রেডিটার্স তো জানি লাইবিলিটি, ওপেনিং ব্যালেন্স সবসময় ক্রেডিটে বসে। বাই ব্যালেন্স বিডি, ক্রেডিটার্স এর ওপেনিং ব্যালেন্স 9,850, আর ক্লোজিং ব্যালেন্স অপোজিট সাইডে চলে আসবে, টু ব্যালেন্স সিডি। কত টাকা? ক্রেডিটার্স এর ক্লোজিং ব্যালেন্স কত? 8,300 টাকা। তাই তো ক্রেডিটার্স এর ওপেনিং ব্যালেন্স এখানে, ক্লোজিং ব্যালেন্স এখানে, ঠিক আছে? ক্রেডিটার্স এর ওপেনিং ব্যালেন্স এখানে, ক্লোজিং ব্যালেন্স এখানে, শেষ। এবার কি হবে? ক্রেডিটার্স বাড়বে এইদিকে, ক্রেডিটার্স কমবে এইদিকে, ঠিক আছে? তো কি বলি, ক্যাশ পেড টু সাপ্লায়ার, ক্রেডিটার্স কে পেমেন্ট করছি মানে ক্রেডিটার্স কমবে, ডেবিটে লিখব টু ক্যাশ অ্যাকাউন্ট, এটা লিখব ক্যাশ পেড টু সাপ্লায়ার্স। ঠিক আছে, কত টাকা? 45,760। নেক্সট কি বলেছে? ডিসকাউন্ট রিসিপ্ট, এটাও ক্রেডিটার্স কমবে,
এখানে লিখবো টু ডিসকাউন্ট রিসিপ্ট অ্যাকাউন্ট। কত টাকা? 1740। নেক্সট বিল পেবল অ্যাকসেপ্টেড, এখানে লিখবো টু বিলস পেবল অ্যাকাউন্ট। কত টাকা? 12,500। নেক্সট রিটার্ন ডিফেক্টিভ গুড, আমি কারো থেকে মাল কিনেছিলাম, খারাপ বেরিয়েছে, রিটার্ন দিয়ে দিয়েছি, তাহলেও ব্যালেন্স কমবে। তাহলে কি লিখবো? টু রিটার্ন আউটওয়ার্ড, তাই না? রিটার্ন আউটওয়ার্ড হবে। রিটার্ন ইনওয়ার্ড কোথায় হয়? সেলস এর ক্ষেত্রে রিটার্ন ইনওয়ার্ড হয়, পারচেজ এর ক্ষেত্রে রিটার্ন আউটওয়ার্ড হবে। এখানে লিখবো রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট বা পারচেজেস রিটার্ন অ্যাকাউন্ট। 2100 টাকা। ঠিক আছে, টোটাল কর। টোটাল কত হয়েছিল বলতো একটু? টোটাল কত হয়েছিল? কিসের? 70,400। তার থেকে 9,850 বাদ দিয়ে বল কত হচ্ছে? 60,550। এটাকে বলে বাই ক্রেডিট পারচেজ অ্যাকাউন্ট। ব্র্যাকেটে লিখবো ব্যালেন্সিং ফিগার। তাহলে ক্রেডিট পারচেজ কত হলো? 60,550। টোটাল কত? 95,550। শেষ, তাই না? আমরা শেষ হয়ে গেল। ঢুকে নে। চল, 5 থেকে ছিল ফাইনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, কি বলেছে? ফলোইং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স। কি ছিল? সৌরভের অঙ্ক না? মিস্টার সরকার। আচ্ছা, মিস্টার সরকার, ফলোইং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ মিস্টার সরকার আর সোল ট্রেডার অ্যাজ অন 31st মার্চ 2016। তো ট্রায়াল ব্যালেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এটা দিয়ে দিয়েছে এবং আমার কাছে 6খানা অ্যাডজাস্টমেন্ট এসে হাজির হয়েছে। ঠিক আছে, তো এটার ফাইনাল অ্যাকাউন্টটা করে দিতে হবে। তো আমি শিখিয়েছিলাম প্রথমে নিয়ম হচ্ছে সবার প্রথমে অ্যাডজাস্টমেন্টগুলো আগে করতে হবে। ঠিক আছে, সবার প্রথমে অ্যাডজাস্টমেন্টগুলো আগে করতে হবে। তো প্রথম অ্যাডজাস্টমেন্ট বলেছি ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক ট্রেডিং অ্যাকাউন্টের কেইটে বসে, এখানে লিখে দিই ক্লোজিং স্টক। ট্রেডিং অ্যাকাউন্টের কেইটে বসে, এখানে আগে লিখে দিই ক্লোজিং স্টক 65,000, এখানে লিখে দিলাম 65,000। এটা তো পুরো ট্রেডিং অ্যাকাউন্ট না? এটা ট্রেডিং অ্যাকাউন্ট, এটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এটা ব্যালেন্স শিট। ঠিক আছে, ব্যালেন্স শিটে লিখেছি অ্যাজ অন 31st মার্চ 2016। আর ট্রেডিং অ্যাকাউন্টের নিচে লিখতে হবে ফর দা ইয়ার এন্ড, এটা লেখা হয়নি, ফর দা ইয়ার এন্ড 31st মার্চ 2016। ঠিক আছে, তো দেখ কি বলেছে এখানে, ক্লোজিং স্টক 65,000 টাকা, অ্যাডজাস্টমেন্ট একটা ডবল পোস্টিং হবে। ক্লোজিং স্টক একটা ট্রেডিং অ্যাকাউন্টের কেইটে লিখলাম, আর একটা কারেন্ট অ্যাসেটসে লিখব ক্লোজিং স্টক 65,000 টাকা। ঠিক আছে, আচ্ছা নেক্সট ডেপ্রিসিয়েশন বলেছে 10%। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন 10% কার উপর হবে? ফিক্সড এর উপর হয়। তো এখানে দেখি ডেপ্রিসিয়েশন কি কি বলেছে। ফার্নিচার বলে দিই, তাহলে কি ফার্নিচারের অ্যামাউন্ট কত বলেছিল? ফার্নিচার বলেছিল 36,250। ফিক্স অ্যাসেট লেখ, ফার্নিচার লেখ 36,250 মাইনাস ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট? 10%। ঠিক আছে, 10%। 36,250 থেকে 3,650 বাদ দেবো। ঠিক আছে, 36,250 থেকে যদি আমি 3,650 বাদ দিয়ে দিই, 10% ডেপ্রিসিয়েশন, তো 3,650 যদি বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে? 32,625। আর তো কোনো ফিক্স অ্যাসেট নেই না, আর কোনো ফিক্স অ্যাসেট নেই, তাহলে ডেপ্রিসিয়েশনটা পি এর ডেবিটে বসিয়ে দেবো না, অ্যাডজাস্টমেন্টে ডবল পোস্টিং হয়। টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, 3,625। ঠিক আছে, তো নেক্সট অ্যাডজাস্টমেন্ট বলেছে প্রভিশন ফর ডাউটফুল ডেট 5%। প্রভিশন ফর ডাউটফুল ডেট কার উপর হয়? ডেটার্স এর উপর হয়। তাহলে কারেন্ট অ্যাসেটস এর ডেটার্স, ডেটার্স ছিল কত? 2,51,000 টাকা ছিল ডেটার্স। 2,51,000 টাকা ছিল ডেটার্স। ঠিক আছে, তো 2,51,000 টাকা ছিল ডেটার্স। ঠিক আছে, 4 নম্বর অ্যাডজাস্টমেন্ট বলছি। 4 নম্বর অ্যাডজাস্টমেন্ট দেখ আমি কি শিখিয়েছিলাম,
ডেটার্স তাহলে এই কারেন্ট অ্যাসেটস এর যদি দেখতে হবে কোশ্চেনে কোনো ফাদার ব্যাড ডেট আছে না, ফাদার ব্যাড ডেট কোথা থাকবে অ্যাডজাস্টমেন্টে, অ্যাডজাস্টমেন্টে যদি ব্যাড ডেট থাকে সবার প্রথম আমরা ডেটার থেকে মাইনাস করব, তারপর প্রভিশন হবে, ঠিক আছে। তো দেখ ফাদার ব্যাড ডেট ছিল কি, দেখ 4 নম্বর পয়েন্টে ছিল Sundry debtors include an item 2500 due from a customer who has become insolvent, ঠিক আছে। একজন কাস্টমার কাছে 2500 টাকা বেতন যে কিনা ইনসলভেন্ট হয়ে গেছে, আর টাকা পাবো না, ব্যাড ডেট। তাহলে 2500 টাকা হলে এর থেকে মাইনাস কর ব্যাড ডেট বলে 2500 টাকা। 2,51,000 থেকে যদি 2500 টাকা বাদ দিই কত হচ্ছে 2,48,500। এইবার তুই প্রভিশন চাপাতে পারিস। প্রভিশন কত বলেছিল 5%, মাইনাস দিয়ে প্রভিশন 5%। কত টাকা প্রভিশন 5% করলে কত হচ্ছে 12,425 লিখে দে। মাইনাস করে কত হচ্ছে 12,425 মাইনাস করে 2,36,075, ঠিক আছে। এবার একটা করে করব, চিন্তা নেই। ব্যাড ডেট, তাই না? ব্যাড ডেট দেখ ট্রায়াল ব্যালেন্সে কত টাকা ব্যাড ডেট ছিল, দেখ লিখ। ট্রায়াল ব্যালেন্সে কত ব্যাড ডেট ছিল 2,625, ইনআইলে 2,625 প্লাস কর ফাদার ব্যাড ডেট 2,500। তো 2,625 এর সঙ্গে 2,500 যোগ করে কত হচ্ছে 5,125, ঠিক আছে। নেক্সট কি বলেছিল প্রভিশন ফর ব্যাড ডেট। আমি বলেছিলাম আমাকে এই যে এই প্রভিশন এটাকে বলে নিউ প্রভিশন। ওল্ড প্রভিশন ট্রায়াল ব্যালেন্সের কেইটে থাকে, তো ট্রায়াল ব্যালেন্সের কেইটে ওল্ড প্রভিশন কত ছিল দেখ 26,000 বেশি আছে। ট্রায়াল ব্যালেন্সের কেইটে আমি বেশি কম বলি না, এই মানে কত ছিল বল, এটা ওল্ড প্রভিশন ছিল 26,000 টাকা, তাই তো। আর নিউ প্রভিশন কত 12,000 টাকা। তাহলে বড় কে ওল্ড বড়, ওল্ড বড় হলে কেইটে বসে, নিউ বড় হলে ডেবিটে বসে। তাহলে এখানে তো গ্রস প্রফিট লিখতে হয়, বাই গ্রস প্রফিট, বাই গ্রস প্রফিট বিডি। তারপর লিখবো কি বাই প্রভিশন ফর ডাউটফুল ডেটস। প্রথমে লিখবো ওল্ড 26,000 বললি, হ্যাঁ নিউ কত 12,525 বাদ দে 13,575 13,575। তাহলে দেখ এই এন্ট্রিটা কমপ্লিট হলো। কি কি এন্ট্রি হলো, 1 হলো 2 হলো 3 হলো 4, 4টে এন্ট্রি হয়ে গেছে, আর 2টো এন্ট্রি বাকি আছে। 5 নম্বর বলেছে গুডস অফ দা ভ্যালু 7,500 টাকার গুডস ছিল যেটা ডেস্ট্রয়েড হয়ে গেছে, তাই তো। তাহলে প্রথমে তো ওপেনিং স্টক লিখতে হয়, জানি আমরা। তো বলতে হবে ওপেনিং স্টক কত টাকা ছিল 1,33,625। 1,33,625। তারপর লিখবো পারচেসেস। পারচেস কত ছিল 8,12,525। এখানে লেখ 8,12,525, ঠিক আছে। এটা পারচেস ছিল। এবার বলেছে কত টাকার গুডস ডেস্ট্রয়েড হয়ে গেছে 7,500, মাইনাস করতে হবে পারচেস থেকে। কি লিখবো গুডস ডেস্ট্রয়েড, এইটুকু লিখলাম, জায়গা নেই। 7,500 টাকা গুডস ডেস্ট্রয়েড হয়ে গেছে। আর কিছু বলেছে, আর কিছু বলেছে? হ্যাঁ স্যার, ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে 5,000 টাকা দিয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানি থেকে 5,000 টাকা পেলে কারেন্ট অ্যাসেটস এ লিখবো ইন্স্যুরেন্স ক্লেম 5,000 টাকা, ঠিক আছে। তো তাহলে 7,500 টাকা লস হলো, 5,000 টাকা পেলাম, মানে 7,500 টাকা গুডস ডেস্ট্রয় হলো, 5,000 টাকা পেলাম। তাহলে অ্যাকচুয়াল লস কত হলো 2,500 টাকা। পিএল এ ডেবিট লিখবো 2 অ্যাবনরমাল লস 2,500 টাকা। দেখিয়ে দে, আমার এখানে জায়গা নেই, কি করবি 7,500 মাইনাস 5,000 দেখিয়ে দিবি কিন্তু পরীক্ষায় তোকে দেখাতে হবে, কিন্তু আমার জায়গা নেই বলে দেখাতে পারলাম না, ঠিক আছে। 6 নম্বর পয়েন্ট কি বলেছে, রিসিভড ₹6,000 worth of goods 27 মার্চ 2016 but invoice of purchase was not recorded in purchase book। মানে 6,000 টাকার একটা গুডস কিনেছি, ঠিক আছে, 6,000 টাকার একটা গুডস কিনেছি, ঠিক আছে। তো বলছে রিসিভড ₹6,000 worth of goods, মানে 6,000 টাকার একটা গুডস রিসিভ করেছি 27 মার্চ 2016 তে, বাট ইনভয়েস অফ পারচেজ ওয়াজ নট রেকর্ডেড ইন পারচেজ বুক। মানে আমি কোনো একজন কারোর থেকে পারচেজ বুক করেছি, মানে ধারে পারচেজ করেছি, কোন কারো একজনের থেকে 6,000 টাকার গুডস ধারে কিনেছি, ঠিক আছে। তো ধারে কিনেছি কিন্তু রেকর্ডই করিনি, রেকর্ড করিনি, মানে গুডস সব পেয়ে গেছি কিন্তু রেকর্ড করা হয়নি। রেকর্ড করতে হবে, রেকর্ড করলে কি হয় পারচেজ বেরিয়ে যাবে, পারচেজ বেরিয়ে যাবে। কি লিখবি আনরেকর্ডেড পারচেজ, আনরেকর্ডেড পারচেজ কত টাকা 6,000 টাকা। আর দেখ এটা কি ধরনের পারচেজ, ক্যাশ পারচেজ না ক্রেডিট পারচেজ, তাহলে ক্রেডিটার্স এর সঙ্গে অ্যাড হবে। এখানে লিখ ক্রেডিটার্স ছিল টাকা পয়সা
টাকা পয়সা ছিল 1,52,630, 1,52,630, এর সাথে যোগ করব আনরেকর্ডেড পারচেজ, ঠিক আছে 6,000 টাকা। 1,58,630 হলো। আচ্ছা হয়ে গেল সব পোস্টিং। এবার যে একটা করে এন্ট্রি করব। তো ধর ওয়েজেস, বল ওয়েজেস কত ছিল? 1,15,685, ঠিক আছে। তো পাওয়ার এন্ড ফুয়েল ট্রেডিং এর ডেবিটে হবে, লে কত ছিল? 6,750। ওইদিকে লিখবো সেলস কত ছিল? 12,62,000। আচ্ছা আমাকে বল তোরা এই তিনটে প্লাস এটা দেখ, এটা থেকে মাইনাস করে প্লাস করে বল তো কত হচ্ছে? 8,11,025। 8,11,025 025। 12,62,000 আর 65 দুটো যোগ করে বল কত হচ্ছে? 12,62,000 আর 65,000 যোগ কর। 13,27,000। তার থেকে এগুলো মাইনাস করে বলতো, চারটে মাইনাস করে দেখতে কত হচ্ছে? চারটে মাইনাস করে বল কত হচ্ছে? 2,59,915। ঠিক আছে। গ্রস প্রফিট 2,59,915, সেটা আবার এখানে ট্রু গ্রস প্রফিট সিটি এটা বিডি করে দেবো 2,59,915, ঠিক আছে। তো এবার পিএল এ যে যে পোস্টিং বাকি ছিল সেগুলো করব। তাহলে টু স্যালারি কত টাকা ছিল? 27,875 টাকা। তারপর পোস্টেজ ছিল 21,130 টাকা, টু পোস্টেজ 21,130। ট্রেড এক্সপেন্সেস, টু ট্রেড এক্সপেন্সেস লেখ কত টাকা? 29,155 টাকা, ঠিক আছে। তো মোটামুটি হয়ে গেছে, শেষ। 1 2 3 4 5 6 ছটা আইটেম, ঠিক আছে। এবার তোদের মেলাতে হবে। এর এই দিকটা যোগ করে বলবি কত হচ্ছে, ঠিক আছে। এই দিক তো নেট প্রফিট বেরোয়, টু নেট প্রফিট সিডি। এবারে লসটা লিখুন। লস কি লিখে যাবে? সব লিখে দিয়েছি, এইগুলো যোগ করে বল কত হচ্ছে? 2,73,490, 2,73,490। তার থেকে 1 2 3 4 5 6 ছটা আইটেম বাদ দিয়ে বল কত হচ্ছে? 1,84,080। ঠিক আছে, 1,84,080, ঠিক আছে। তো আমরা জানি ক্যাপিটাল কত বলেছে কোশ্চেনে? কোশ্চেনে ক্যাপিটাল হলো 50,000 টাকা, এখানে 50,000 টাকা, তার সাথে নেট প্রফিট যোগ করব। করবো তো আমি করবো তো, সব করবো, কিচ্ছু বাদ দেবো না। 1,84,080, তার থেকে ড্রয়িংস বাদ দেবো। আরে আগে করা থেকে সমস্যা হয় না। ড্রয়িংস কত বলেছিল আমাকে? 22,260। এবার মাইনাস করে বল কত হচ্ছে? 22,260। কত হচ্ছে বল? 2,11,080 লিখে দিচ্ছি। তারপর কি ছিল? দেখ সানডে কেইটার্স হয়ে গেছে, বিল পেবেল লেখ 19,750, কারেন্ট লায়াবিলিটি বিলস পেবেল। বিলস পেবেল লেখ 19,750, ঠিক আছে। বিল পেবেল 19,750। আচ্ছা আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, ঠিক আছে। এটা তো তোর আউটস্ট্যান্ডিং কোথায় ছিল বল? আউটস্ট্যান্ডিং এক্সপেন্সটা কোথায় ছিল বল না, কোথায় ছিল? দেখ ট্রায়াল ব্যালেন্সে ছিল না? ট্রায়াল ব্যালেন্সে ছিল। সিঙ্গেল ট্রায়াল ব্যালেন্সে কোথায় ছিল? 8 দিকে ছিল।
তা আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আমি আগের দিন বলেছিলাম আউটস্ট্যান্ডিং এক্সপেন্স এই ট্রায়াল ব্যালেন্স তার মানে কি লাইবিলিটি অ্যাডজাস্টমেন্ট তো নেই অ্যাডজাস্টমেন্ট ডবল কোশ্চেন মতো অ্যাডজাস্টমেন্ট নেই তাহলে লিখ এখানে কি কি ছিল বল আউটস্ট্যান্ডিং ট্রেড এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং ওয়েজেস কত টাকা ছিল আউটস্ট্যান্ডিং ট্রেড এক্সপেন্সেস 3500 আউটস্ট্যান্ডিং ওয়েজেস কত 10,000 টাকা তাই না বুঝতে পারছিস তো এগুলো বুঝিয়েছিলাম তো আমি বলেছিলাম ট্রায়াল ব্যালেন্সে যদি আউটস্ট্যান্ডিং থাকে তার মানে কি লাইবিলিটি শুধু লাইবিলিটি আর কিছু না এগুলো মাথায় রাখতে হবে ভুলে গেলে চলবে না আচ্ছা তারপর হয়ে গেল লাইবিলিটি সাইড তো মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে অ্যাসেট সাইড ডেটার্স হয়ে গেছে ফার্নিচার হয়ে গেছে আচ্ছা এবার কি কি বাকি আছে তোকে আমি বলছি শোন ওই দেখ একটা ছিল না লোন টু রাজকুমার পেয়েছিস খুঁজে লোন টু রাজকুমার এত তারিখে লোন মানে লোন টু রাজকুমার মানে কি রাজকুমারকে লোন দিস রাজকুমারকে লোন দিয়ে আমার কাছে অ্যাসেট না তাহলে এখানে কারেন্ট অ্যাসেটস এর লোন টু রাজকুমার বুঝতে পারছিস না দেখ লোন হলেই কিন্তু এই লোন মানে কি এই লোন মানে কি কারোর থেকে লোন নিচ্ছি বল যদি বলতো লোন ফর্ম রাজকুমার তাহলে এখানে তো ফর্ম কারোর থেকে নিলে এখানে আসবে আর কাউকে তুই কাউকে লোন দিস তুই যদি কাউকে লোন দিস তাহলে সেটা তোর কাছে মানে তুই যদি কাউকে লোন দিস পরে তো তার থেকে টাকাটা পাবি তাহলে তোর কাছে অ্যাসেট আর যে কারোর থেকে লোন নিস তাকে তোকে টাকা দিতে হবে মানে লাইবিলিটি আর অ্যাসেট ব্যাপারটা বুঝতে পারছিস তো কাউকে যদি লোন দিস তাহলে এটা তোর কাছে অ্যাসেট ঠিক আছে কারোর থেকে যদি লোন নিস সেটা তো লাইবিলিটি তোকে ফিরিয়ে দিতে হবে টাকা এটা বুঝতে হবে ঠিক আছে তো লোন টু রাজকুমার কত টাকা দিয়ে লোন টু রাজকুমার 15,000 টাকা তারপর ক্যাশ আর ব্যাংকটা লিখবি বেশ আর কিছু নেই ক্যাশ আর ব্যাংক কত বলেছে বল 50,000 টাকা ওই যোগ করে দে আগে লাইবিলিটি সাইডে যোগ কর তারপর অ্যাসেট সাইডে যোগ করবি শেষ হয়ে গেল শেষ বুঝলি তো এরকম অঙ্ক পরীক্ষায় এরকম অঙ্ক পরীক্ষায় আসে 3,700 4,03,700 কোন দিকে লাইব্রেরি লাইব্রেরি তাহলে এসের দিকে এটাই হবে দেখ আসছে কি যদি এসে যায় তাহলে হবে আমাদের অঙ্ক মিলে গেছে ঠিক আছে অঙ্ক শেষ হয়ে গেছে ধর হয়ে যাবে দেখেন দেখ এটা আসছে কিনা 4,03,700 আসছে কিনা যদি যদি দুদিকে 4,03,700 চলে আসে তাহলে আমাদের অঙ্কটা মিলে গেছে তাহলে মিলে গেছে অঙ্কটা শেষ হবে 2016 সালটা পুরো কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তাহলে কি কি সাল পড়া হলো তোদের 16 করেছি 17 করেছি 18 করেছি আর 19 অলরেডি অনেক আগে পড়া আছে ঠিক আছে 4 ইয়ার হয়ে গেছে 17 18 19